দেখো আমাদের আজকের টপিক ক্লজ। দেখো গ্রামারের যতগুলো আমাদের আছে ভাগ আছে তার মধ্যে কিন্তু এই ক্লজটা কিন্তু বেশ কঠিন এবং এইটাই কিন্তু অনেকে পারে না এবং বুঝতেই পারে না যে কোনটা কি করব, বুঝেই পায় না। অতএব এইটা বুঝতে গেলে আমাদের কতগুলো পার্টে ভাগ করে করে বুঝতে হবে। আমি দেখো আজকে আমরা শিখব, শুধু ভাগগুলো শিখব এবং কিভাবে আমরা চিনে বের করব কোনটা কোন ক্লজে পড়বে এবং এক একটা ক্লজের কতগুলো নাম হতে পারে, এইগুলো আজকে আমরা শিখব। তা আমরা পার্ট পার্ট করে দেব। আর আজকে যেগুলো শিখব এগুলো মেইনলি তোমার ছোট ক্লাস যেগুলো আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো ক্লাস 8-এ কিন্তু শনাক্তকরণ নিয়ে আছে, মানে বাক্য চিনে বের করো কোনটা মেইন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, এইগুলো, বা কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, এইগুলো সম্পর্কে কিন্তু আছে। তা আজকে আমরা যদি এই ক্লাসটা করি তাহলে আমরা চিনে বের করতে পারবো এবং বুঝতে পারবো যে কোনটা কোন ক্লজ। আর এরপর আমাদের ধাপে ধাপে যারা বিস্তারিতভাবে জানতে চাও ডিটেলসে, তারা কিন্তু এর পরপর, অর্থাৎ আমি 1, 2 দিয়ে আর কি পরপর পার্ট অনুযায়ী কিন্তু আমি দিতে থাকবো, ঠিক আছে। সেই পার্টগুলো দেখে নেবে যারা ডিটেলসে জানতে চাও। তবে আজকে শনাক্তকরণ, এইটা শিখলে তোমরা সহজেই চিনতে পারবে যে এটা এই ক্লজ। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমেই চলে যাই। ক্লজ শব্দের অর্থটা কি আমাদের প্রথমে সেটা জানতে হবে। ক্লজ তো করবো, তা ক্লজ শব্দের অর্থটা কি? ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ বা বাক্যের অংশ। ভালো করে বুঝবে। তাহলে বাক্যের অংশ যেমন ধরো আমি একটা বাক্য লিখলাম, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। দেখো এইখানে এই বাক্যের অংশ, এই যে একটা অংশ আছে আর এই একটা অংশ আছে, ঠিক আছে, এরকম। তাহলে অংশ, বাক্যের অংশ এটা, ঠিক আছে। এবার আমরা কি করে বুঝবো যে এই যে একটা বাক্য হলো, এই যে একটা বাক্য হলো, কি করে বুঝবো সেটা আমরা ডিটেলসে এরপর বলছি। দেখো এবার তাহলে প্রথমে বুঝতে হবে ক্লজ কত প্রকারের হয়, ঠিক আছে। এখানে দেখো আমরা ক্লজকে কি বলেছি যে ক্লজ প্রধানত 3 প্রকারের হয়। এই তোমাদের 3 প্রকারের নামটা মুখস্থ রাখতে হবে। তাহলে 3 প্রকার কি কি? দেখো প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো এর আরো দুটো নাম আছে, এই নামগুলো কিন্তু মুখস্থ না রাখলে তাহলে কিন্তু পারবে না। দেখা যাচ্ছে তুমি পড়ে গেছো প্রিন্সিপাল ক্লজ, এসছে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তখন ধরতে পারবে না। এই জন্য প্রিন্সিপাল ক্লজের আরো দুটো নাম আছে, একটা হচ্ছে মেইন ক্লজ, এখানে ক্লজ কথাটা লিখতে পারো, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর মেইন প্রিন্সিপাল মানে প্রধান, মেইন মানেও প্রধান, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অর্থ, প্রত্যেকটার অর্থ ক্লিয়ার রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে প্রিন্সিপাল ক্লজ এটা কেমন হয়? দেখো এটি অন্যের সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণ অর্থ এখানে প্রকাশ করতে পারে, নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ কারো সাহায্য লাগে না, এ নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে বাক্যে যদি সেরকমের কোনো অংশ থাকে এরকমের যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তাহলে তার নাম দেবো আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যে কোনো একটা বলতেই পারি। আচ্ছা এরপরে যেটা আছে দ্বিতীয়তে, দেখো সাবঅর্ডিনেট ক্লজ, বা এটার আরেকটা নাম আছে দেখো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি আমরা। তাহলে এই অংশটা কেমন হয়? এটি অন্যের উপর নির্ভরশীল। দেখো ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে নির্ভরশীল, ঠিক আছে। তাহলে এই অংশটা কি হবে? অন্যের উপর নির্ভরশীল হবে এবং নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মানে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, অন্যের উপর ডিপেন্ড করতে হবে তাকে। এই অংশটাকে, বাক্যের এই অংশটাকে বলা হবে তখন সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর একটা আছে লাস্টে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ এটা অ্যান্ড বাট অর দিয়ে যুক্ত থাকে এই ধরনের বাক্য, এটা আমাদের অতটা লাগবে না, আগে থেকে বলে দিই। আমাদের যেটা দরকার বেশি আমরা সেগুলোই করব। আচ্ছা দেখো এবার এই যে ক্লজ আমি কি করে বুঝবো এটা ক্লজ, ঠিক আছে, এটা ক্লজের মধ্যে পড়েছে। প্রথমে আমি কি নিয়ে বুঝবো? দেখো বাক্যগুলোর এই লিঙ্কারগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। লিঙ্কার মানে কি দুটো আইডিয়াকে যুক্ত করে, ঠিক আছে, বা যোগ করে, দুটো যে কনসেপ্ট আছে সেটাকে যোগ করে, বা দুটো বাক্যকে একত্রিত করে, বা দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, যা বলো বিভিন্নভাবে বলা যায়। দেখো তাহলে
এই দেখো যে দ্যাট, হোয়াট, হুইচ, হু, হুম, এই দেখো আমি কতগুলো শব্দ লিখেছি এখানে। এগুলো যেগুলো দেখো WH দিয়ে শুরু, প্রথমে এগুলোকে WH ওয়ার্ড বলা হয়, ঠিক আছে। তাহলে যেগুলোর প্রথমে যে WH দাও এগুলো WH ওয়ার্ড বলা হয়। তাছাড়া এই দ্যাট আছে, হাউ আছে, ঠিক আছে, অ্যাজ আছে, ইফ আছে। তাহলে এইগুলো কিন্তু যে বাক্যে থাকবে সেই বাক্যটা কিন্তু ক্লজ হবে, ক্লজের মধ্যে পড়বে, ঠিক আছে। যেমন ধরে যে আমি লিখেছি দিস ইজ এ বয় হু ডিড ইট, দেখো এটা তার মানে হু কথাটা আছে, তার মানে এটা একটা ক্লজের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। তারপরে অ্যাজ হি ইজ ইল, দেখো অ্যাজটা এবার আমরা কি এটা প্রথমেও থাকতে পারে, এটা এই সব লিঙ্ক আর প্রথমেও থাকতে পারে আবার মাঝখানেও থাকতে পারে। এবার তাহলে আমাকে কি লক্ষ্য রাখতে হবে, এই শব্দগুলো আছে কিনা সেইটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি এই শব্দগুলো আছে মানে থাকে আর কি, তাহলে বুঝবে যেটা আমার কি ক্লজের মধ্যে পড়েছে। তাহলে ক্লজটাকে ভাগ করবো কি করে, যেখানে এই শব্দ দেখবো, ভালো করে লক্ষ্য রাখবে, যেখানে এই ধরনের শব্দগুলো দেখবো সেখান থেকে আমি এই সাইডে এইটা পুরোটা দাগ দিতে হবে। এই একটা অংশ হলো, তার মানে যেখানে এই শব্দগুলো সেখান থেকে লাস্ট অব্দি একটা অংশ হবে, আর তার আগে যেটা আছে সেইটা আর একটা অংশ হবে, আর একটা অংশ ধরতে হবে, ঠিক আছে। তারপরে এবার এইগুলো দেখো যে অংশে থাকবে, এইগুলো এই শব্দগুলো যে অংশে থাকবে এই অংশটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এই যে আমরা শিখেছি, যদি বলি এই দুটো বাক্যের মধ্যে এই যে একটা আইডিয়া, এই যে একটা আইডিয়া, এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর কে তোমার এই প্রিন্সিপাল ক্লজ কোনটা, তাহলে যেটা এই শব্দ দিয়ে যুক্ত থাকবে যে অংশটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে, আর অন্য যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর এবার দেখো এটা যদি প্রথম দিকে চলে আসে, দেখো এখানে কি অ্যাজ হি ইজ ইল, দেখো এই কমা আছে, তার মানে কমার আগে এই অবধি একটা দাগ হবে, তার মানে এইটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাইডেরটা এটার মধ্যে এইগুলো শব্দ কিছু নেই, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। দেখো এখানে এই যে দিস ইজ দ্য বয়, এই যে সেই ছেলেটা, এখানে দেখো কারো কোনো সাহায্যের দরকার হচ্ছে না। আর আমি যদি এইখানে এইটুকু দিই হু ডিড ইট, যে এটা করেছিল, তার মানে দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য এর উপর নির্ভর করতে হচ্ছে, এই জন্য এই অংশটার নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, মানে একজনের উপর নির্ভরশীল। এই হচ্ছে ব্যাপারটা। এবার তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আগে ভালো করে বোঝো। যদি পরীক্ষায় দেয় যে প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করো, ভালো করে বুঝবে। দুই রকম ভাবে প্রশ্ন আসতে পারে, এক হচ্ছে এইভাবে বলবে যে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আন্ডারলাইন করো, বা এই দুটো নামও কিন্তু দিতে পারে যে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আন্ডারলাইন করো। তখন হচ্ছে তোমাকে শুধু আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করে সেখানে নিচে লিখতে হবে যে এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা তোমাকে লিখতে হবে কোনটা কি ধরনের ক্লজ। তাহলে যেগুলো এই ধরনের শব্দ দিয়ে যুক্ত থাকবে এই ধরনের, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা যুক্ত থাকবে না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একেবারে সিম্পল জিনিস, ঠিক আছে। এইটা হচ্ছে শুধু শনাক্ত করা যে কোনটা সাবঅর্ডিনেট আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। এবার ভালো করে দেখো, পরীক্ষায় কিন্তু যদি এই নামগুলো উল্লেখ করা না থাকে যে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ খুঁজে বের করো, যদি এই নাম না থাকে তাহলে কিন্তু এই ক্লজ লিখলে কিন্তু স্যাররা কেটে দেবে। তখন কি করতে হবে, তখন দেখো ক্লজ কিন্তু আরো হয়, ঠিক আছে। এবার দেখো এই যে লিঙ্কারগুলো দিয়েছি এইগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে যে এটা এই ক্লজের মধ্যে পড়বে, এটা এই ক্লজের মধ্যে পড়বে, এই লিঙ্কারগুলোকে। এবার এরও কোনো ভাগ নেই আর এরও কোনো ভাগ নেই। এই সাবঅর্ডিনেট ক্লজ কি এইগুলোতে যুক্ত করেছি না, তার মানে এইগুলোতে যত রকম অংশ থাকবে সবগুলোর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এক কথায় যতগুলো অংশ থাকবে, যত অংশ এইগুলোতে যুক্ত থাকবে সেটুকু হচ্ছে আন্ডারলাইন করে দেবে, দিয়ে সেটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাদ বাকি যেটুকু থাকে সেটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এই হচ্ছে হয়ে গেল। এবার দেখো আমি এটা মুছে দিচ্ছি, এবার আসছে আমরা এই এরও কোনো ভাগ নেই, দেখো প্রিন্সিপাল ক্লজেরও কোনো ভাগ নেই, কোঅর্ডিনেট ক্লজের কোনো ভাগ নেই। আমরা এবার এই সাবঅর্ডিনেট ক্লজের ভাগটা শিখতে হবে আমাদের। এইটাই কিন্তু মূল জিনিস এবং এইটাই পরীক্ষায় আসে। আমরা বাক্য একটা থেকে একটা ট্রান্সফার করি, নাউন ক্লজ থেকে রিলেটিভ ক্লজে নাও, এটা থেকে এটাই নাও, তাহলে সেটা হচ্ছে এইটা শিখতে হবে। এইটা না শিখলে কিন্তু ক্লজ পারা যাবে না। তাহলে এবার আমরা এইটার ভাগটা শিখব। আচ্ছা দেখো, তাহলে এটার কাজ আমাদের হয়ে গেল। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আলোচনা করব। দেখো এবার আমরা হেডিং করব, তাহলে সাবঅর্ডিনেট, এটা সবাই মুছে ফেলবে,
সবাই লিখে নেবে এইটুকু যে কোনটাকে কি বলে, কি কি নামে পরিচিত, এইটা ভালো করে বুঝে নাও। এবার দেখো, এবার আমরা হেডিং করব, তাহলে এইটুকু সবার কমপ্লিট করে নিয়ে এবার দেখো, এবার লিখবে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হেডিং করবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমাদের জানতে হবে, তা না হলে কিন্তু ক্লজ পারাই যাবে না। সাবঅর্ডিনেট ক্লজ দেখো আগেরটার মতো এটাও 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজ এখানে লিখতে পারো সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। 3 প্রকার যথা কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ, এটা আরো দুটো নাম আছে দেখো, নমিনাল ক্লজ। নমিনাল ক্লজ অথবা আরেকটা নাম আছে নমিনেটিভ ক্লজ। নমিনেটিভ ক্লজ। এই নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, কোনটার কত নামে পরিচিত, তা না হলে তুমি দেখা যাচ্ছে পড়ে গেছো নাউন ক্লজ, বললো যে নমিনাল ক্লজ করো, ঠিক আছে, তখন কিন্তু তুমি পারবে না। আবার নমিনেটিভ ক্লজ করতে বললো, তখন কিন্তু আর তুমি চিনতেও পারবে না, আর বলবে এটা তো আমি করিনি, ঠিক আছে। তাহলে এই জন্য এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো আমরা নমিনাল ক্লজ কি করে ধরবো, দেখো এটা লিঙ্কার কি আসবে, এটার মেইন লিঙ্কার হচ্ছে, শনাক্ত করার জন্য বলছি, দেখো এটার লিঙ্কার হচ্ছে দ্যাট। অর্থাৎ যেসব বাক্য আমরা দ্যাট দিয়ে যুক্ত দেখবো সেটাকে আমরা নাউন ক্লজ ধরবো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এইটাই আসবে, আমি এরপর এক্সাম্পল সহকারে বোঝাবো, ভালো করে দেখবে, তাহলে দ্যাট দিয়ে যুক্ত থাকা মানে বুঝে যাবো যে সেটা নাউন ক্লজ বা নমিনেটিভ ক্লজ বা নমিনাল ক্লজ যাই বলো না কেন সেটা, ঠিক আছে। এছাড়া অন্যগুলোও হয়, সেগুলো আমি পরে যখন ডিটেলসে এক একটা ধরে পড়াবো নাউন ক্লজ ধরে, তখন আমি ওটা ডিটেলসে বলবো। কিন্তু এইটা কিন্তু শুধু জাস্ট বোঝার জন্য, মানে সংক্ষেপে আমার আইডিয়াটা ক্লিয়ার রাখার জন্য, এবং যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য কিন্তু জাস্ট এইটুকুই, ঠিক আছে। দ্যাট দিয়ে যুক্ত থাকলে ওটা নাউন ক্লজ। আর দেখো 2 নম্বর থাকছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, এটার আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। এই নামগুলো মনে রাখতে হবে, কোনটা কি কি নামে পরিচিত। রিলেটিভ ক্লজ, ঠিক আছে। এইটা হচ্ছে কোনগুলো, দেখো এটা বোঝানোর আগে সব থেকে আমার আরেকটা নাম লেখা ভালো, তাহলে সংক্ষেপে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে, দেখো আরেকটা নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, CLAUSE ক্লজ, বা এটাকে অ্যাডভার্ব ক্লজও বলে, ঠিক আছে। অ্যাডভার্ব ক্লজও বলে, আবার অ্যাডভার্বিয়াল কথাও বলে। আচ্ছা দেখো, তাহলে এইটার লিঙ্কার কি কি, দেখো শর্টকাট করে নিই। যদি লিঙ্কার দেখি তাহলে কেমন, ধরো আমি বললাম এখানে অ্যাজ আর হচ্ছে হোয়েন। যখন দেখবে অ্যাজ আর হোয়েন দিয়ে বাক্য যুক্ত করা আছে, সেইগুলো হচ্ছে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে পড়ে যাবে, একেবারে সংক্ষেপে। তার মানে যেটা দ্যাট দিয়ে দেখবো সেটা নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, আর যেটা অ্যাজ আর হোয়েন থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এইগুলো বাদে আর যেগুলো তার মানে পড়ে থাকলো, আমরা লিঙ্কার যেগুলো লিখেছিলাম, এই 3টে বাদে আর যা যা পড়ে থাকলো, ওইগুলো যে বাক্য থাকলো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। অর্থাৎ ওই সমস্ত WH ওয়ার্ড আর কি, আমি এক কথায় লিখে দিলাম WH ওয়ার্ডস, যে যতগুলো আছে আর কি, ওইগুলো কোনগুলো, যেমন এই যে হু, আমি অল্পগুলো লিখছি আর কি এখানে, হু, হুইচ, তারপরে হোয়াট, ঠিক আছে, তারপরে হোয়ার, এই ধরনের আর যতগুলো এখানে আছে সেগুলো, তারপরে ইফ, যা যা আছে আর কি ওইখানে, ওইগুলো সব হচ্ছে তাহলে এই অ্যাডজেক্টিভ বা তোমার রিলেটিভ ক্লজের মধ্যে পড়বে। তাহলে একেবারে সহজ হয়ে গেল। এবার দেখো, এবার আমি তোমাদের ভালো করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইতে যেগুলো আছে সেই বইয়ের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে কিভাবে তোমরা এগুলো খুঁজে বের করবে আর কিভাবে পরীক্ষার সময় কিভাবে লিখবে। এবার তোমরা খাতায় এইগুলো তুলে নেবে এবং এইটাই সেট করে রাখবে
যে দ্যাট মানে নাউন ক্লজ, অ্যাজ আর হোয়েন মানে থাকবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর হচ্ছে অন্য যেগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বাক্য দেওয়া থাকবে, তোমাকে খুঁজে বের করতে বলবে যে কোনটা কোন ক্লজ, আইডেন্টিফাই দ্য ক্লজ, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে এই নামগুলোই লিখতে হবে, আর তখন আগের নামগুলো লিখলে কিন্তু হবে না, প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ লিখলে হবে না, সেক্ষেত্রে তখন কিন্তু এই নামগুলোই লিখতে হবে, ঠিক আছে? আর এইগুলো দিয়ে যত বাক্য যুক্ত সেগুলো কি বলেছিলাম, যে ওইগুলো সব সাবঅর্ডিনেট ক্লজ। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজের এই ভাগ মানে ওইগুলোকে, এই লিঙ্কারগুলোকে ভাগ ভাগ করে দিয়েছে, এটা এর মধ্যে এটা। এবার দেখো পরীক্ষায় কিভাবে আসবে সেটা দেখবো আমরা। দেখো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেবো, বইয়ের উদাহরণ দেখবো আমরা। আচ্ছা আমি এগুলো মুছে দিচ্ছি, এবার দেখো পরীক্ষাতে কিভাবে আসবে। তোমরা এগুলো খাতায় লিখে নেবে, লিখে নিয়ে আমার এক্সাম্পলগুলো ফলো করবে, যেটা এই ছিল এই জন্য এটা এরকমের হলো, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এখানে কেমন আছে, আমি এখানে দিলাম এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল ধরো এরকম বললো, আই hope that my uncle will visit me. I hope that my uncle will visit me. এবার তোমাকে বলবে এটা কোন ক্লজ, শুধু বলবে আইডেন্টিফাই দ্য ক্লজ অ্যান্ড ইটস কাইন্ড, মানে এটা কোন ধরনের, এর মধ্যে ক্লজ কোন অংশটা এবং সেটা কোন ক্লজের মধ্যে পড়লো, তোমাকে কিন্তু এইভাবে দেবে, ঠিক আছে? আমি এখানে আরো বেশ কয়েকটা লিখছি যাতে আমার উদাহরণ দিয়ে একসঙ্গে বুঝিয়ে দিতে সুবিধা হয়। দেখো এরপরে আমি দিলাম দেখো দে লিভ in a place where it is always cold, where it is always cold, ঠিক আছে? এই একটা, আর একটা দিচ্ছি ধরো, he could not walk as he was tired. দেখো এইখানে ভালো করে লক্ষ্য করবে, এবার তোমাকে এইভাবে দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য ক্লজ, কোনটা কোন ক্লজ এবং সেটা লেখো। তখন আমরা ক্লজ কিভাবে বুঝবো কোনটা ক্লজ, দেখো তার মানে আমাদের ওই শব্দগুলো মনে রাখতে হবে, লিঙ্কারগুলো মনে রাখতে হবে। লিঙ্কারগুলো কি কি পড়েছি, দ্যাট দিয়ে একটা পড়েছি, হোয়ার একটা, এখানে অ্যাজ একটা। তার মানে আমি কি করব, আমার অংশ এই সাইডের এইটুকু একটা অংশ, এই সাইডের এইটুকু একটা অংশ, এই সাইডের এইটুকু এই অংশটা, এই তিনটে অংশ শুধু আন্ডারলাইন করবো, আর এই সাইডেরটা করবো না। এই সাইডেরটা কিন্তু আমাদের বলেনি, বলছে এর মধ্যে কোন ক্লজ কোনটা এর মধ্যে, আর হচ্ছে হলো কি এটা কি ধরনের ক্লজ। যদি বলে এটা কি ধরনের ক্লজে পড়লো তখন আমরা কি লিখবো, দেখো এই দ্যাট দিয়ে কি লিখেছিলাম আমরা, যদি দ্যাট দিয়ে কোনো বাক্য যুক্ত থাকে তাহলে এটা এইটুকু থাকবে, এই সাইডের টুকু কিন্তু দাগ দেবো না আমরা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লজ মানে কিন্তু আমাদের এইটুকু দাগ দেবো, এর মধ্যে ক্লজ কোনটা আছে তাহলে এইটুকু। আর যদি বলে আমাদের প্রিন্সিপাল ক্লজ মেইন ক্লজ, তখন এই সাইডেরটাও দাগ দিতে হবে, এই সাইডেরটাও দাগ দিতে হবে। কিন্তু আমাদের এখানে শুধু কি ক্লজ আইডেন্টিফাই করতে বললে আমরা কিন্তু শুধু এই যেটা দ্যাট হট হুইচ আছে ওইখান থেকে আমরা তার পরের অংশটা টেনে দেবো, আন্ডারলাইন করে দেবো। এবার এটা কোন ধরনের ক্লজ, তাহলে দ্যাট যে থাকলে আমরা চোখ বন্ধ করে আমরা লিখে দিতে পারি এটা নাউন ক্লজ, ঠিক আছে? অত চিন্তা ভাবনা করার কিছুই থাকবে না। এইটে সাধারণত এর বেশি আসে না, এর বাইরে আসে না, এর বাইরেও কিন্তু হয় কিন্তু সেগুলো আসবে না এইটে। দেখো আর আমরা পরে যখন ডিটেলস জানবো তখন আমি বিস্তারিতভাবে বলে দেবো এর বাইরে আরো কি কি হয়। আর হচ্ছে দেখো পরেরটা কি, আমরা হোয়ারটা লাগিয়েছি, তাহলে হোয়ার থাকলে কি হয়, এটা হয়ে যাবে তাহলে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি আমরা বলেছিলাম দ্যাট থাকলে নাউন ক্লজ, আর অ্যাজ আর হোয়েন থাকলে কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি অন্য কিছু থাকে তাহলে অ্যাজও নেই হোয়েনও নেই এখানে, তার মানে এটা
অ্যাডজেক্টিভ ক্লজ। আর পরেরটা দেখো, পরেরটা অ্যাজ দিয়ে আছে, তাহলে অ্যাজ থেকে এই অবধি টেনে দেবো, এবং এটা অ্যাজ থাকলে আমরা কি বলেছিলাম, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তাহলে এই হচ্ছে আমাদের ক্লজ সম্পর্কে কনসেপ্ট, ঠিক আছে। এইটুকু যদি শিখতে পারো তাহলে ক্লজটা নিজে নিজেই শনাক্ত করতে পারবে, পরীক্ষায় যেভাবেই দিক না কেন সেগুলো করতে পারবে নিজেরা, ঠিক আছে, কারো কোনো সাহায্য লাগবে না এবং নিজেরাই বুঝতে পারবে। তাহলে এইটা ভালো করে খাতায় লিখে তোমরা ভালো করে বুঝে নেবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সে অনুযায়ী তোমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে। তাহলে এ অবধি থাকবে, তোমরা এটা সবাই ভালো করে শিখে নিও।